আচ্ছা, তো দেখো আমরা শুরু করছি চ্যাপ্টার 6 স্পেকট্রাম। স্পেকট্রামের ফার্স্টেই রয়েছে হচ্ছে ডেভিয়েশন, ডিসপারশন অ্যান্ড স্পেকট্রাম, তাই তো? ডেভিয়েশন জিনিসটা কি আমরা সেটা জানবো। ডেভিয়েশন ডেভিয়েশন দেখো, এখানে একটা প্রিজম দিয়ে একটা লাইটকে ইনসিডেন্ট করা হয়েছে, দিয়ে ওটা এখানে রিফ্র্যাক্ট করলো, ফার্স্ট টাইম রিফ্র্যাক্ট করলো, তারপর আবার রিফ্র্যাক্ট করলো, দুবার রিফ্র্যাক্ট করলো, তাই তো? এটা রিফ্র্যাক্টেড রে, এটা ইমার্জেন্ট রে। তো লাইটটার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়াল রেটার যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, বাট ও গেল কোথা দিয়ে? এই রাস্তা দিয়ে। তো তার মাঝে যে অ্যাঙ্গেলটা, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আর আলটিমেটলি যে রাস্তা দিয়ে গেল, তার মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বা এই যে লাইটটা যে বেন্ড হয়ে গেল এটাকেই বলছি ডেভিয়েশন হলো। তো একে বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনে আমরা লাইটে একটা বোধহয় করেছিলাম ডিডাকশন। আচ্ছা, এখানে কি বলেছে, এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর সঙ্গে ইকুয়াল হয়। এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টাটা, সেটা ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর সঙ্গে ইকুয়াল হয়। এটা কেন ইকুয়াল হয়? দেখো, এটা ইকুয়াল হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ কি তুমি এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওর এক্সটার্নাল অ্যাঙ্গেল ডেল্টা, আর আমরা জানি এক্সটার্নাল অ্যাঙ্গেল হয় ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলগুলোর সাম। তাহলে এই দুটো হচ্ছে গ্রিন দুটো ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, যার মধ্যে একটা হচ্ছে ডেল্টা ওয়ান আর একটা আমরা জানি না, বাট তার অপোজিটের যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তার মানে এটা ডেল্টা টু, তার মানেই এটা ডেল্টা টু। তাহলে ঠিকই আছে, এই দুটো ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, সেটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল। যে কোনো ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইন্টেরিয়ার অপোজিটের সঙ্গে ইকুয়াল হয়, তাই ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু হলো। তাহলে এটা একটা মনে রাখার জিনিস, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর ডেভিয়েশন জিনিসটা বুঝেছি, এখানে কি বলেছে, বাস এই রেগুলো কীভাবে কী হয়েছে সেটাই বলেছে, তাই তো? আচ্ছা, দ্য টোটাল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা দাস ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং থ্রি ফ্যাক্টরস। এখান থেকে কোয়েশ্চেনে এসে বসে আছে যে কোন কোন ফ্যাক্টরের উপর যে টোটাল যে ডেভিয়েশনটা হচ্ছে সেটা ডিপেন্ড করছে। এক, ডিপেন্ড করছে কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাট দ্য ফার্স্ট সারফেস। সবার প্রথমে লাইটটা কোন অ্যাঙ্গেলে এসে পড়েছিল, মানে এইটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, তাই তো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর দু নম্বর বলছে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজমে। অ্যাঙ্গেল অফ প্রিজম কোন জায়গাটায় হয়? এই জায়গাটা, এটাকে অ্যাঙ্গেল অফ প্রিজম বলে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করছে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে, তাই না? অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজম, মিউ। যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর লাইট কতটা বেন্ড হচ্ছে সেটা ডিপেন্ড করে, তাই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এখান থেকে আর কোনো কোয়েশ্চেন আসার কথা নয়। এবার বলছে ডিপেন্ডেন্স অফ ডেভিয়েশন অন দ্য কালার অফ ওয়েভলেন্থ। আচ্ছা, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করা উচিত, সেটা হচ্ছে কালার অফ লাইট। সেটা এখানে কিন্তু দেয়নি। তার কারণ, সেটা দেয়নি কেন, তুমি এটা 4 নম্বর দিয়ে লিখেও দিতে পারো যে কালার অফ লাইট। তো এবার এখানে এটা দেয়নি কেন, তার কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লাইটের কালারের উপর ডিপেন্ড করে, আমরা এর আগে দেখেছি। তো সেই জন্য শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে মানেই ওটাও এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তো যাই হোক, এখানে আবার আলাদা করে ওরা করেছে ডিপেন্ডেন্স অফ ডেভিয়েশন অন দ্য কালার অফ ওয়েভলেন্থ। ওয়েভলেন্থের ওপর, লাইটের কালারের ওপর কীভাবে ডেভিয়েশনটা ডিপেন্ড করে, তাই তো? তো কী বলছে দেখি, বলছে লাইট অফ ডিফারেন্ট কালার্স হ্যাভ দ্য সেম স্পিড ইন এয়ার। এয়ারে সবার সেম স্পিড থাকে, বাট ডিফারেন্ট স্পিডস ইন এ মিডিয়াম আদার দ্যান এয়ার। এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়ামে গেলে ওর স্পিড চেঞ্জ হয়ে যায়। বলছে ইফ দ্য লাইট এন্টারিং আ প্রিজম ইজ নট অফ আ সিঙ্গেল কালার, যদি একটা কালারের না হয়, দ্যাট ইজ ইট ইজ আ মিক্সচার অফ সেভারেল কালার্স, then the emergent beam too has different colors arranged in definite order. It is so because the speed of the light in a transparent medium decreases with the decrease in the wavelength of light, since refractive index of glass increases with the increase in the wavelength of light. এই জিনিসটা আমরা আগেও পড়েছি, কিন্তু আরেকবার আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে কি বলছে, এখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস
or যে কোনো মেটেরিয়াল অফ প্রিজম ইনক্রিজেস উইথ দ্য ডিক্রিজ ইন দ্য ওয়েভলেন্থ অফ লাইটের ওয়েভলেন্থ যত ডিক্রিজ করবে মিউ তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত ইনক্রিজ করবে। এটা কেন হলো? যেমন ধরো এখানে ভায়োলেট কালারের ওয়েভলেন্থ এখানে দেওয়া আছে হচ্ছে 4000 অ্যাংস্ট্রম, তাই তো? আর রেড কালারের ওয়েভলেন্থ কত আছে 8000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে কার ওয়েভলেন্থ বেশি? রেডের ওয়েভলেন্থ বেশি। তাহলে রেডের ওয়েভলেন্থ বেশি বলে রেড কম ডেভিয়েশন হবে, ওর মিউ কম হবে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রেডের জন্য কম হবে, তাই তো নাকি? আর ভায়োলেটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, তার কারণ ওর ল্যামডা বেশি। আমরা এটা লাইটেই পড়েছি। তাহলে এইখানে দেখো, এখানে এই সমস্ত কালারগুলোর ওয়েভলেন্থ দেওয়া আছে। ভায়োলেটের ওয়েভলেন্থ হচ্ছে সবচেয়ে কম, আর রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। এবার ভায়োলেট এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবথেকে বেশি, আর রেডের জন্য সবথেকে কম। তাহলে ভায়োলেটের জন্য যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি, তাই ভায়োলেট বেশি বেন্ড হবে। আর রেডের যেহেতু জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, তাহলে রেড কম বেন্ড হবে। তাহলে এখানে এটাই আমাদের জানার যে কালারের উপর কিভাবে ডিপেন্ড করছে, তাই তো? যে ডেভিয়েশনটা, তাহলে কে ডেভিয়েট করবে সবচেয়ে বেশি? ভায়োলেট সবচেয়ে বেশি ডেভিয়েট করবে, কারণ কি ওর ল্যামডা সবচেয়ে বেশি, আর ওর জন্য ল্যামডা সবচেয়ে কম, ওয়েভলেন্থ সবচেয়ে কম, তাই জন্য ওর মিউ সবচেয়ে বেশি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি, তাই ওর ডেভিয়েশন সবচেয়ে বেশি, তাই তো? মিউ বাড়লে ডেভিয়েশন বাড়বে তো। এই যে এখানে ছিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই মিউ বাড়লে সব ডেভিয়েশন বাড়বে। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? বেশ। কালার্স ইন হোয়াইট লাইট উইথ দেয়ার ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এখানে হোয়াইট লাইটে যে কালার্সগুলো থাকে তার ডিফারেন্ট ওয়েভলেন্থ এবং তার ফ্রিকোয়েন্সিগুলো এক পরপর দেওয়া আছে। দেখো এখানে ওয়েভলেন্থ 4000, এর ফ্রিকোয়েন্সি 7.5, এর ওয়েভলেন্থ বেশি এবং এর ফ্রিকোয়েন্সি কম। ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ডিফারেন্ট কালার্স ইন হোয়াইট লাইট। হোয়াইট লাইটে দেখো যার ওয়েভলেন্থ ধীরে ধীরে বাড়ছে আর ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমছে, তাই তো? তো মাথায় রাখবে, এখান থেকে মাথায় রাখা মানে এই যে দুটো জিনিসই সবচেয়ে বেশি লাগে এবং মাথায় রাখতে হবে যে ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে কম কিন্তু ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, আর রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি কিন্তু ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে রেঞ্জটা বলে দিল। এখান থেকে ব্যাস এটার আইডিয়াটাই পাওয়া, আর সঙ্গে এই দুটো ভ্যালু একটু মনে রেখো। হ্যাঁ, এগুলো কখনো তোমাকে কাজে দেবে না, মানে এই ভ্যালুগুলো লাগবে না, বাট এটা মাথায় রাখতে হবে যে কার বেশি কার কম। এবার ডিসপারশন, দেখো আমরা এতক্ষণ পড়লাম ডেভিয়েশন, এবার পড়বো আমরা ডিসপারশন। ডিসপারশনটা কি? তাহলে ভাবো যে প্রিজমের মধ্যে যখন ভায়োলেট লাইট যদি এইভাবে ঢোকে, তাহলে এই গিয়ে ও এই বেন্ড হলো, বাট এই রাস্তা দিয়ে যদি রেড লাইট ঢুকতো তাহলে ও সোজা গিয়ে ও অতটা বেন্ড হতো না, ঠিক কি না? তাহলে এটা ভায়োলেটের জন্য, এটা রেডের জন্য। আচ্ছা, যদি এখান দিয়ে হোয়াইট লাইট ঢোকে, হোয়াইট লাইটের মধ্যে তো সব কালার্স আছে, তাহলে এই সব কালার্স মানে ভায়োলেট থেকে রেড পর্যন্ত সমস্ত কালারগুলো এখানে পরপর ভেঙে যাবে, তাই না? সবচেয়ে ওপরে থাকবে রেড আর সবচেয়ে নিচে থাকবে ভায়োলেট। ব্লু এন্ড মানে ভায়োলেট, ব্লু এরও এন্ডে ভায়োলেট। তো লাইটের এই যে ডিফারেন্ট কালার্সে ব্রেক হয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলছি ডিসপারশন অফ হোয়াইট লাইট। ডিসপারশন অফ হোয়াইট লাইট থ্রু এ প্রিজম, ফরমেশন অফ স্পেকট্রাম। তার জন্য স্পেকট্রাম তৈরি হবে। এটা কে প্রথম ডিসকভার করে দেখিয়েছিল? আইজ্যাক নিউটন। ঠিক আছে, এই যে নিউটনস এক্সপেরিমেন্ট। নিউটন কি করেছিল? নিউটন অ্যালাউড দ্য হোয়াইট লাইট ফ্রম দ্য সান টু এন্টার আ ডার্ক রুম থ্রু এ স্মল অ্যাপারচার। করে ছোট্ট ফুটো দিয়ে একটা ডার্ক রুমে ওকে ঢুকতে দিয়েছিল হোয়াইট লাইটকে। ইন এ উইন্ডো অ্যান্ড প্লেস আ গ্লাস প্রিজম
ইন দ্য পাথ অফ লাইট রে, মানে ওই যেখান যে ফুটোটা দিয়ে সে উইন্ডো দিয়েই হোক আর যেখান দিয়ে হোক লাইটটা যেখান দিয়ে ঢুকেছে সেই পাথে একটা প্রিজম রেখে দিয়েছে। দ্য লাইট ইমার্জিং আউট অফ দ্য প্রিজম ওয়াজ রিসিভড অন আ হোয়াইট স্ক্রিন। যে লাইটটা ওই প্রিজমের মধ্যে দিয়ে ঢুকে বাইরে বেরোলো সেটাকে একটা তার সামনে একটা হোয়াইট স্ক্রিন রাখা হলো। যে দেখা যাচ্ছে অন দ্য স্ক্রিন আ কালার্ড প্যাচ লাইক দ্যাট অফ দ্য রেনবো শোন ইন ফিগার 6 ওয়াজ অবজার্ভড হুইচ ওয়াজ টার্মড অ্যাজ স্পেকট্রাম। ও কী দেখতে পেলো? দেখতে পেলো যে কালার্ড প্যাচ, যেমন রেনবোতে আমরা কালার্ডের একটা কালার তার নিচে একটা কালার তার নিচে একটা কালার, ওটাকেই কালার্ড প্যাচ বলছে বা কালারের ব্যান্ড বলতে পারি, সেইটা আমরা দেখতে পাবো ওই স্ক্রিনের ওপরে। তো ঠিক এইরকম হোয়াইট লাইটকে ফেলা হলো, দিয়ে প্রত্যেকটা, যেহেতু হোয়াইট লাইটের মধ্যে 7টা কালারের মিক্সচার থাকে, প্রত্যেকটা ডিফারেন্টভাবে ডেভিয়েট করলো। কারণ কি এক কালারের জন্য তার ডেভিয়েশন ডিফারেন্ট। ভায়োলেটের জন্য ডেভিয়েশন ম্যাক্সিমাম, তাই ভায়োলেট সবচেয়ে নিচে চলে গেল, সবচেয়ে বেশি ডেভিয়েট হলো। আর রেডের জন্য ডেভিয়েশন মিনিমাম, তাই রেড সবার ওপরে থাকলো। আর পরপর এই যে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, পরপর প্রত্যেকটা কালারের ডেভিয়েট করে স্ক্রিনে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আচ্ছা, এটা মাথায় রেখো এই নেমগুলো পরপর, এটা তো জানোই, ভিভজিওর বলে এটাকে, তাই না? তো এখানে এক্সপেরিমেন্ট করে কনক্লুশন কী দিল? ফ্রম দ্য অ্যাবাভ এক্সপেরিমেন্ট নিউটনস কনক্লুডেড দ্যাট হোয়াইট লাইট কনসিস্ট অফ 7 প্রমিনেন্ট কালার্স। হোয়াইট লাইটের মধ্যে 7টা প্রমিনেন্ট কালার থাকে। ইচ কালার করেসপন্ড টু এ স্মল রেঞ্জ অফ ওয়েভলেন্থ, প্রত্যেকটা কালারের ওয়েভলেন্থ আলাদা। দাস হোয়াইট লাইট ইজ আ মিক্সচার অফ লার্জ নাম্বার অফ ওয়েভলেন্থ দ্যাট ইজ পলিক্রোমাটিক ইন নেচার। হোয়াইট লাইটকে কী বলছি? পলিক্রোমাটিক। একটা হয় মনোক্রোমাটিক, কোথাও শুনবে, মনোক্রোমাটিক মানে একটাই কালার, আর পলিক্রোমাটিক মানে মিক্সচার অফ কালার। আচ্ছা, এইখানে একটা জিনিস, আমি যখন এটা বললাম যে এটা 4000 অ্যাংস্ট্রম, আমি কিন্তু পরেরটাকে নিলাম না। মানে ভায়োলেট কালারের যে শুধু 4000 অ্যাংস্ট্রম তা নয়, ভায়োলেট কালারটা তুমি ভায়োলেট কালার মনে হবে এটা ভায়োলেট, সেটা শুরু হবে 4000 অ্যাংস্ট্রম থেকে, ওর ওয়েভলেন্থ থেকে আরেকটু যদি ইনক্রিজ করি 4460 অ্যাংস্ট্রম পর্যন্ত তুমি ওকে ভায়োলেট দেখতে পাবে। হয়তো এটা একটু লাইট ভায়োলেট, এটা একটু ডার্ক ভায়োলেট এরকম, বাট ভায়োলেটের নেই। তো এটা একটা রেঞ্জ হয়, মানে এক্স্যাক্টলি হয় না, বাট আমি শুরুর রেঞ্জটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে তো? আচ্ছা, যাই হোক, এখানে গেল পলিক্রোমাটিক নেচার আমরা বুঝে গেলাম। এখানে কি নোট করেছে? ইন দ্য স্পেকট্রাম ইচ কালার ইজ মিক্সড উইথ দ্য আদার কালার, দ্যাট ইজ দেয়ার ইজ নো শার্প বাউন্ডারি লাইন সেপারেটিং দ্য কালার। কোনো শার্প বাউন্ডারি আমি দেখতে পারবো না যে এইখান থেকে এইটুকু এক্স্যাক্টলি এইটুকু রেড, তারপরে এইখান থেকে একদম বাউন্ডারি, এরপর থেকেই যে ভায়োলেট, রেডের পরে ইন্ডিগো, না রেডের পরে হচ্ছে ব্লু, না কি আছে, ইন্ডিগো না, তো কী আছে, ও অরেঞ্জ, রেডের পরে অরেঞ্জ আছে। তাহলে আমি দেখলাম যে এইটুকু এক্স্যাক্টলি এইটুকু হচ্ছে রেড, তারপরে আছে অরেঞ্জ। তো এক্স্যাক্টলি যে এই যে বাউন্ডারি, এরকম একটা ডিফাইন কোনো বাউন্ডারি আমি পাবো না। মানে মনে হবে যেন রেডটা শেষ হয়ে একটু রেডটা অরেঞ্জিশ হতে অরেঞ্জ হয়ে গেল, এরকম পাবো। ঠিক আছে, তো কোনো শার্প বাউন্ডারি লাইন কিন্তু, বাউন্ডারি অফ সেপারেশন আমরা দেখতে পাই না। In the diagram, colors are shown widely separated just for clarity. The total spread of colors is much less than that shown in the diagram. Different colors have different width. আচ্ছা, ও বলছে যে আবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন বললো লাস্টে, বলছে different colors have different width on screen. প্রথম কথা তো এটা বললো যে এখানে যে ওয়াইড এতটা ছড়িয়ে দেখানো হয়েছে, যে এইটুকু রেড হবে, এইটুকু অরেঞ্জ হবে, এইটুকু ইয়েলো হবে, এতটা ছড়িয়ে ছিটিয়ে তো থাকেই না। প্রথম কথা, সত্যি কথাই যে এতটা ছড়িয়ে থাকেই না, এটা আরও ছোট জায়গার মধ্যে থাকে। এবার এই একটার সঙ্গে একটা প্রায় মিশে গেছে মনে হয়, এই একটা জিনিস দেখতে পাবো। আর 2 নম্বর কথা হচ্ছে এদের এক একজনের উইডথ এক এক রকম, হয়তো রেডটা মোটা, অরেঞ্জটা হয়তো একদম পাতলা, এরকম, বুঝতে পারলে? তাহলে এক একটা ডিফারেন্ট কালার্স হ্যাভ ডিফারেন্ট উইডথ। ঠিক আছে, অন স্ক্রিন শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সব কালারের সেম উইডথ কিনা, ট্রু ফলস দিয়ে দিল, হতে পারে না? আচ্ছা, এখানে ডিসপারশনের ডেফিনেশন দিয়েছে। দ্য ফেনোমেনন অফ স্প্লিটিং অফ হোয়াইট লাইট বাই আ প্রিজম ইনটু ইটস কনস্টিটিউয়েন্ট কালার্স ইজ নোন অ্যাজ ডিসপারশন।
মানে হোয়াইট লাইটটা যে ওর কনস্টিটিউয়েন্ট কালারে স্প্লিট হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলছি ডিসপারশন। আর স্পেকট্রামটা কি? অন পাসিং হোয়াইট লাইট থ্রু এ প্রিজম, এই যে মানে হোয়াইট লাইট প্রিজমের মধ্যে পাঠালে কী হবে? ডিসপারশন হবে। মানে ডিসপারশনের পর দ্য ব্যান্ড অফ কালার্স সিন অন এ স্ক্রিন ইজ কল্ড স্পেকট্রাম। ওই যে ব্যান্ডগুলো যে দেখতে পাচ্ছি আফটার ডিসপারশনের পরে লাইটের যে ব্যান্ডগুলো আমি পাচ্ছি এখানে, এই ব্যান্ডগুলোকে বলছি স্পেকট্রাম। ঠিক আছে, এখানে কজ অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট অ্যান্ড ফর্মেশন অফ স্পেকট্রাম, এখানে কজ দিয়ে দিয়েছে যে কী কারণে স্পেকট্রাম ডিসপারশন হয় আর স্পেকট্রামটা ফর্ম হয়। তো কজটা আমরা অলরেডি জানি, ডিউ টু রিফ্র্যাকশান, তাই তো। আর রিফ্র্যাকশান হওয়ার সময় ডিফারেন্ট ওয়েভ কালারের যে ওয়েভলেন্থের যে লাইটগুলো আছে তাদের জন্য মিউ চেঞ্জ হয়ে যায়, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যায়, তাই তারা ডিফারেন্টভাবে বেন্ড হয়, ডেভিয়েশন তাদের প্রত্যেকের আলাদা হয়, তাই লাইটগুলো আলাদা আলাদা করে ব্রেক হয়ে যায়। তো এখানে দেখি কী লিখছে, দ্য কজ অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট ইজ দ্যাট, তাহলে এখান থেকে একটা তো কোশ্চেন আসতে পারে, রাইট দ্য কজ অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট অ্যান্ড ফর্মেশন অফ স্পেকট্রাম, তাই তো। দ্য কজ অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট ইজ দ্যাট লাইট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ ট্রাভেলড উইথ ডিফারেন্ট স্পিড, ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট ডিফারেন্ট স্পিডে যায় ইন এ মিডিয়াম, কিন্তু ভ্যাকুয়ামে কিন্তু সবাই সেম স্পিডে যায়, ডিফারেন্ট মিডিয়ামে ঢুকলেই ওদের স্পিড ডিফারেন্ট হয়ে যায়। হোয়েন হোয়াইট লাইট এন্টার্স দ্য ফার্স্ট সারফেস অফ প্রিজম, lights of different colors due to their different speed in glass get deviated through different angles toward the base of the prism. That is, dispersion of white light into its constituent color takes place at the first surface of the prism. মানে ডিফারেন্ট কালারে ব্রেক হয়ে যায়, মানে কি ও ডিসপারশন হয়ে গেল ফার্স্ট সারফেস থেকে। ঠিক আছে, দেখো ফার্স্ট সারফেস থেকেই কিন্তু ডিসপারশন হওয়া শুরু করে। এই হোয়াইট লাইট এলো, তাই তো, হোয়াইট লাইট এলো, দিয়ে ফার্স্ট সারফেস থেকেই ডিসপারশন হওয়া শুরু হয়ে গেল, সেকেন্ড সারফেসে গিয়ে ডিসপারশনটা আরও বাড়লো, তাই না। তারপরে কি দেখছি, ভায়োলেট কালার ইজ ডেভিয়েটেড দ্য মোস্ট while red color is deviated the least. Therefore, light of different color present in white light follow different path inside the glass prism and then strike the second surface. তারপরেও গিয়ে সেকেন্ড সারফেসকে স্ট্রাইক করবে, the second surface of the prism. On the second surface the prism only refracts on the second surface of the prism only refraction takes place. এই সেকেন্ড সারফেসে আসার পর এই যে এক একটা রের, এদের কি ফার্দার ডিসপারশন হলো না, এ কিন্তু ফার্দার ডিসপারশন হলো না, ও শুধু রিফ্র্যাকশান হলো। তাহলে এখানে মাথায় রাখতে হবে, এখান থেকেও কোশ্চেন আসার মতো কোশ্চেন তৈরি করা যায় যে প্রিজমের ফার্স্ট সারফেসে রিফ্র্যাকশান হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে, ডিসপারশন হচ্ছে। সেকেন্ড সারফেসে শুধুমাত্র রিফ্র্যাকশান হচ্ছে, এখানে কোনো কিন্তু ডিসপারশন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তারপর অ্যান্ড ডিফারেন্ট কালার্স আর ডেভিয়েটেড থ্রু ডিফারেন্ট অ্যাঙ্গেলস ডিউ টু দেয়ার ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাট দ্য সারফেস। এই সারফেসে এক একটা লাইট দেখো এক এক অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে পড়েছে। তুমি যদি এই সারফেসটাকে দেখতে পারো, এইটাকে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা দেখো, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হলো, কিন্তু এর জন্য দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত বেশি, তাই না। তাহলে এটাও একটা কোশ্চেন যে কার অ্যাঙ্গেল দিয়ে দিল, সে বলো সেকেন্ড সারফেসে আফটার ডিসপারশন ইন দ্য ফার্স্ট সারফেস অফ দ্য প্রিজম, সেকেন্ড সারফেসে কার রিফ্র্যাক্টিভ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বেশি, রেডের না ভায়োলেট। তাহলে ভায়োলেটের সেকেন্ড সারফেসে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি, তাই না। বললো হেয়ার এগেন ভায়োলেট ইজ ডেভিয়েটেড দ্য মোস্ট, তাই জন্য ভায়োলেট আরও ডেভিয়েট ইনসিডেন্ট অ্যাঙ্গেল বেশি পড়েছে, ভায়োলেট ডেভিয়েট বেশি হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট দ্য কালার্স গেট ফার্দার সেপারেটেড অন রিফ্র্যাকশন, মানে কালারগুলো আরও বেশি সেপারেট হয়ে গেল অন রিফ্র্যাকশন অ্যাট দ্য সেকেন্ড সারফেস। দ্য লাইট ইমার্জিং আউট দ্য প্রিজম দাস হ্যাজ ডিফারেন্ট কালার্স দ্যাট স্প্রেড আউট টু ফর্ম আ স্পেকট্রাম অন এ স্ক্রিন। তাহলে এখানে পুরোটাই লিখে দিয়েছে ওরা, যে কেন প্রথম কিছুটা আধা পোর্শন এতটা মধ্যে হয় লিখেছে যে ডিসপারশন এবং রিফ্র্যাকশন, তারপরে ওই স্পেকট্রামের কথাটা বললো, তাই তো। তো কজ অফ ডিসপারশন এখান থেকে তুমি গুছিয়ে লিখতে পারবে, এটা এত বড় লিখলে হবে না, কিন্তু এটা কিন্তু হয়তো 50%-এরও কমে লিখতে হবে। আচ্ছা,
এখানে নোটে কি বলছে দেখি, ডিসপারশন অফ হোয়াইট লাইট অকার্স অনলি অ্যাট দ্য ফার্স্ট সারফেস। এই দেখো যে কথাগুলো আমি বলছিলাম, যেগুলো খুব নোট করার, ডিসপারশন অফ লাইট অকার্স অনলি অ্যাট দ্য ফার্স্ট সারফেস অফ দ্য প্রিজম, আর ডেভিয়েশন অফ লাইট অকার্স অ্যাট বোথ দ্য সারফেস অফ দ্য, দুটোতেই ডেভিয়েশন হয়, তাই না? আর বা দুটোতেই রিফ্র্যাকশন হয়। আর প্রিজম ডাজ নট প্রডিউস কালার্স, প্রিজম কিন্তু কালার প্রডিউস করে, এটা তো আমরা জানি, বাট ইট অনলি স্প্লিটস ভেরিয়াস কালার্স প্রেজেন্ট ইন দ্য লাইট ইনসিডেন্ট অন ইট। এ শুধু কালারকে স্প্লিট করে, ও নিজে কোনো কালার প্রডিউস করে না। তাহলে এটা ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল। এখানে কিছু তোমাকে এক্সাম্পলস দিয়েছে, সেই এক্সাম্পলসগুলো তোমাকে সলভ করতে হবে। দেখো ফার্স্টের একটা এক্সাম্পল কি বলছে, ফিগার 6.3 shows a light blue plus red plus green, মানে এখানে ব্লু, রেড, গ্রিন এই তিনটে কালারের লাইট একসাথে ঢুকেছে। এই সিবিএসই বোর্ডে এই জিনিসগুলো ছিল না, এই বছর দেখছি সিবিএসই বোর্ডে এই জিনিসগুলো ঢুকিয়েছে। যাকগে, আইসিএসিতেই ছিল, যাই হোক। তো ব্লু, রেড, গ্রিন তিনটে কালারের লাইট এখানে ঢুকেছে। তোমাকে কি করতে হবে, এখানে এর ডিসপারশন দেখাতে হবে, কে কোনটা বেন্ড হচ্ছে বেশি, কে নিচে থাকবে, কে উপরে থাকবে, কে তার উপরে থাকবে, তাই তো? তাহলে আচ্ছা, ইনসিডেন্ট অন এ প্রিজম অ্যান্ড অন এ প্যারালাল সাইডেড গ্লাস স্ল্যাব। আচ্ছা, এই ব্লু, রেড, গ্রিনটা একটা প্যারালাল সাইডেড গ্লাস স্ল্যাবের উপরেও ফেলা হয়েছে, তাই তো? কমপ্লিট দ্য ডায়াগ্রামস বাই ড্রয়িং দ্য রিফ্র্যাক্টেড অ্যান্ড ইমার্জেন্ট রে। এর মানে ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে, যে প্রিজমের মধ্যে দিয়ে লাইট গিয়ে এই যে এই বেন্ডিংটা হলো, তো এখানে তো নিশ্চয়ই তিনটে কালারে ব্রেক হবে। তো কোশ্চেন হচ্ছে কে ওপরে থাকবে, কে নিচে থাকবে, কে তার নিচে থাকবে, বলো দেখি কে নিচে থাকবে। প্রথমে রেড থাকবে, তারপরে গ্রিন থাকবে, তারপরে ব্লু থাকবে, তাই তো? ঠিক আছে, এক্ষেত্রে কী হবে, এটা কিন্তু কমপ্লিট করবে, কপিতে ড্র করে এটা কিন্তু করতে হবে। এখানে তুমি এই লাইট বেন্ড করাবে, একটা খুব কাছ দিয়ে আর একটা, দেন তার পাশ দিয়ে আর একটা, এখানেও এখানেও তো স্প্লিটিং হবে, তো এই এই এই, এটা কি স্প্লিট হবে এভাবে নাকি হবে না? হ্যাঁ হ্যাঁ, প্যারালাল যাবে, সেটা ঠিক কথা, ইনসিডেন্টের সাথে প্যারালাল যাবে, বাট এর কি কালার কি স্প্লিট হবে? ওখানে তো এতক্ষণ বলছিল প্রিজম কালারকে স্প্রেড করে, মানে প্রিজমেই দেখা যায়, গ্লাস স্ল্যাব কি এটা করতে পারে? করতে পারে, পারে তো। রিফ্র্যাকশন হলেই, রিফ্র্যাকশন যেখানেই হচ্ছে তার মানে ডিফারেন্ট কালার ডিফারেন্ট স্পিডে যাবে ওর মধ্যে দিয়ে, তার জন্য তিনটে কালার তিনটে স্পিডে যাবে, তাই না? এখানেও একইভাবে হবে, কার ডেভিয়েশন সবচেয়ে কম হবে? রেডের, তার মানে এই ওপরেরটা রেড হবে, এই দেখো রেড হয়েছে। আর ব্লু এর ডেভিয়েশন সবচেয়ে বেশি হবে, তাই ও নিচে থাকবে, ব্লুটাই যে নিচে আছে ব্লু, আর মাঝে আছে গ্রিন, ঠিক কি না? বুঝে গেলাম তো? এইরকমই তোমাকে কিছু এক্সাম্পলস, এই দেখো এখানেও ব্লু, এখানে রেড, ব্লু, ইয়েলো করে দিয়েছে। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কী হচ্ছে দেখো, তিনটে কালার তিন দিকে চলে গেছে, রেডটা এদিক দিয়ে বেরিয়ে গেছে, ইয়েলোটা এদিক দিয়ে বেরিয়ে গেছে, ব্লুটা এদিক দিয়ে বেরিয়েছে। এটা কি হলো? এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা আসার মতো কোশ্চেন। বলছে বিম কনসিস্টিং রেড, ব্লু অ্যান্ড ইয়েলো কালার্স ইজ ইনসিডেন্ট নর্মালি অন এ সারফেস এবি of an isosceles right angle prism. আইসোস্কেলেস হতে হবে, রাইট অ্যাঙ্গেল হতে হবে। আইসোস্কেলেস রাইট অ্যাঙ্গেল প্রিজম মানে এর দুটো সাইড ইকুয়াল, তাই আইসোস্কেলেস, এবং রাইট অ্যাঙ্গেল কেন কি এটা 90 এরকম প্রিজমের ওপরে, এরকম প্রিজমের ওপরে পড়েছে। এবিসি মানে প্রিজমটার নাম হচ্ছে এবিসি, অ্যাজ শোন ইন ফিগার 6.5, কমপ্লিট দ্য ডায়াগ্রাম টু শো দ্য রিফ্র্যাক্টেড and emergent ray given that critical angle of glass air interface for yellow color is 45. আচ্ছা, ইয়েলো কালারের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45। দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিফারেন্ট কালারের জন্যও চেঞ্জ হওয়ার কথা, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইয়েলো কালারের জন্য ওরা দিয়ে দিয়েছে 45, ঠিক আছে? তো এবার তুমি ভেবে দেখো, এখানে নর্মালি যখন লাইটটা ইনসিডেন্ট হলো, তো এ নর্মালি গিয়ে এখানে পড়বে, এখানে সোজাসুজি গিয়ে পড়বে, কোনো ডেভিয়েশন হবে না, কেন কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত ছিল? 0।
আচ্ছা, তাহলে এইখানে আমাকে আবার একটা নর্মাল ড্র করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত হলো, তাই তো? এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কোনটা? এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? কী করে বুঝবো এই অ্যাঙ্গেলটা কত? দেখো, এই ট্রায়াঙ্গেলটার এটা 90, এটা আইসোস্কেলেস বলেছে 45, তাহলে এটা 90, এটা 45 হলে এটাকেও 45 হতেই হবে। আচ্ছা, এবার দেখো এই অ্যাঙ্গেলটা 45 আর এই অ্যাঙ্গেলটা কত? 90, তাহলে এটা যদি 45 হয় তাহলে এটা কত? 45। তার মানে এই সারফেসের ওপর ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে 45। আর ইয়েলো কালারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে, লাইট যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় তখন কি হয় মনে আছে? মনে করাই, ভুলে গেছো? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় না ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে। এই যে লাইট ধরো এই অ্যাঙ্গেলে পড়েছে, ঠিক আছে? না, এই অ্যাঙ্গেলে পড়েছে, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? লাইট কি হলো মনে করো এইভাবে ডেভিয়েট হচ্ছে, এটা কেমন, কোথা থেকে এসছে, কোথা থেকে মানে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে এসছে? এয়ার টু গ্লাসে আসলে হবে? গ্লাস টু এয়ার, কেন কি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারারে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে হলো। এবার এ যদি আরেকটু বেশি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেয় তাহলেও কী হয়ে যাবে? সোজাসুজি বেরিয়ে চলে যাবে, এই সোজা বেরিয়ে চলে যাবে, তাই তো? এইটা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের জন্য লাইটটা ফার্স্ট মিডিয়ামেও ফেরত গেল না, সেকেন্ড মিডিয়ামেও গেল না, ওদের দুজনের যে মানে যে সেপারেটিং লাইন সেই বরাবর হরিজন্টালি বেরিয়ে চলে গেল, তখন এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটাকে বলি সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে ও কোনো দিকেই যাবে না, মানে ফার্স্ট মিডিয়ামেও ফেরত যাবে না, সেকেন্ডেও যাবে না, ওদের সেপারেটিং লাইন বরাবর চলে যাবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও যদি বেশি অ্যাঙ্গেলে লাইটকে ইনসিডেন্ট করাই, তার থেকেও যদি বেশি অ্যাঙ্গেলে লাইটকে ইনসিডেন্ট করাই, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তখন লাইট আর সেকেন্ড মিডিয়ামে না গিয়ে ফার্স্ট মিডিয়ামে ফেরত চলে যাবে। এটাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কারণ কি এখানে রিফ্র্যাকশন হচ্ছে না, লাইট এই মিডিয়ামে ঢোকেই নি, ও এখান থেকেই ফার্স্ট মিডিয়ামে আবার ফেরত চলে গেছে, মনে হচ্ছে যেন এটা রিফ্লেকশন হয়েছে। এটাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলি। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কমে ফেললে কি হবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কমে ফেললে যেমন আমরা প্রথমে দেখলাম এই সেকেন্ড মিডিয়ামে ঢুকে যাবে, রিফ্র্যাকশন হবে। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ফেললে কোনো মিডিয়ামেই যাবে না, ফার্স্ট না সেকেন্ড, ওদের মাঝের সেপারেটিং লাইন বরাবর যাবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে ফেললে ফার্স্ট মিডিয়ামে ফেরত চলে যাবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কমে ফেললে রিফ্র্যাকশন হবে, মানে সেকেন্ড মিডিয়ামে ঢুকে আসবে, তাই তো? তো এবার এখানে বলো, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হয়ে গেল আমার 45, তার ইয়েলো কালারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 45, তার মানে ইয়েলো কালার কোথা দিয়ে যাওয়ার কথা? ইয়েলো কালার না যাবে সেকেন্ড মিডিয়ামে, না আসবে ফার্স্ট মিডিয়ামে, ও কি করবে? ও এর লাইন বরাবর, সে দুটো মিডিয়ামের সেপারেটিং লাইন বরাবর ও বেরিয়ে চলে যাবে, ঠিক কি না? বুঝতে পারলাম? এইভাবে ইয়েলো কালার বেরিয়ে চলে যাবে, বুঝেছি? এটা তো ইয়েলো কালার হলো না, তাও ভেবে নাও ইয়েলো কালার। ইয়েলো কালারটা দেখা যাবে না, এই দেখা যাচ্ছে, এই ইয়েলো কালারটা এইভাবে চলে গেল। আচ্ছা, আর কি কালার আছে? হ্যাঁ, ব্লু আর রেড। আচ্ছা, ব্লু এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যায়, ব্লু বেশি ডেভিয়েট হয়। তাহলে এখন ব্লু ভেতরে ঢুকবে নাকি বাইরে যাবে? ভেতরে ঢুকবে, তাই তো? তো ও কি করবে? ব্লু লাইটটা ভেতরে ঢুকে আসবে। এখানে কত অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করবে আমরা সেটা জানি না। এখানে আর একটুখানি কম বেন্ড করি, অনেকটা বেন্ড করে দিচ্ছি।
এই ব্লু লাইট হলো, তাই তো? এইবার কি হবে, এটা এইভাবে ইনসিডেন্ট করেছে, এবার কি হবে, কি এর পরের পাতটা কেমন হবে? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে কি টুয়ার্ডস দ্য নর্মাল হবে? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে না, স্লাইটলি অ্যাওয়ে করে দিলাম, কেন কি ওদেরকে প্যারালালও করা যাবে না, স্লাইটলি কি ডায়াগ্রামে কী করেছে ও ব্লুটাকে একদম, ব্লুটা তো পুরোটা রিফ্লেক্ট করে গেছে কি করে, ব্লুটা পুরো 45 ডিগ্রি আবার ঘুরে গেল কি করে? আচ্ছা, ব্লু এর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে গেছে, ঠিক। ব্লুটা দেখো, আমরা তো ভুল হলো, ব্লু লাইটটা তো ফার্স্ট মিডিয়ামে ফেরত যাবে কি করে, এ তো ফার্স্ট মিডিয়ামে ফেরত চলে গেছে, ফার্স্ট মিডিয়ামে ফেরত যাওয়ার সময় তো আমরা এটা ঠিকই বলেছি যে ব্লু লাইটটা ফার্স্ট মিডিয়ামে ফেরত চলেছে, বাট ব্লু লাইটটা ফার্স্ট মিডিয়ামে ফেরত যাওয়ার সময় ওর তো রিফ্লেকশন হবে না, এটা বুঝতে পারছি না, না দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইয়েলোর জন্য 45 হলো তো, আর ব্লু ভায়োলেটের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কী হবে? দাঁড়াও এখানটায় আমরা দেখি, বিচার করি, তাহলে ভালো বুঝতে পারবো। ধরো এটা ইয়েলো লাইট, এটা ইয়েলো লাইট, হ্যাঁ, তাহলে ইয়েলো লাইট মনে করে এইভাবে বেন্ড হয়েছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এখনো ফেলিনি। আচ্ছা, যদি এটা ইয়েলো না হয়ে ব্লু আসতো, ব্লু লাইট কি ইয়েলোর থেকে বেশি বেন্ড হবে না কম? বেশি বেন্ড হবে, ঠিক আছে, এই বেশি বেন্ড হলো। তাহলে আমাকে বলো, ইয়েলোর যদি এই অ্যাঙ্গেলটার জন্য এইটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইয়েলোর করি, তার জন্য ইয়েলো যদি এইভাবে বেরিয়ে চলে যায়, তাহলে এইভাবে ব্লু আসলে ওর কী হতো, ওর রিফ্লেক্ট করে যেত, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যেত, তাই না? ঠিক কি না? হ্যাঁ, এটা বুঝতে ভুল হয়েছে। তাহলে ব্লু যে ইয়েলোর জন্য 45 ডিগ্রি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বাট ব্লু এর জন্য 45 ডিগ্রির থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ওর কম, তো 45 ডিগ্রি মানে ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে গেছে। ব্লু এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45-এর থেকে দেখা যাচ্ছে যে ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 40, মানে 40-তে ফেললেই ও রিফ্লেক্ট করে চলবে, মানে সমান সোজা হয়ে যাচ্ছে। তাহলে ব্লু এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইয়েলোর থেকে কম, তার মানে যেহেতু এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 45 পড়েছে, তাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে, ব্লু এর জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে পড়েছে, তাই কি হবে, এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সময় ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হয়, তাই এটা 45 হলে এটা 45, ঠিক আছে, কারেক্ট আছে। কিন্তু পরেরটা রেডেরটা বোঝা যাবে না, এটা তো এবার রেডের জন্য দেখো, রেডের জন্য রেড কম বেন্ড হয়, তাই ওকে টোটাল ইন্টারনাল রিফ্লেক্ট করার জন্য ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অনেক, মানে ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা অনেক বেশি বেন্ড করিয়ে ফেলতে হবে, তবে যা হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তার মানে ওর রেডের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন 45-এর থেকে, রেডের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন 45, ওর ছিল, ইয়েলোর ছিল 45, ব্লু এর হলো 45-এর থেকে কম, মানে 40, কিন্তু রেডের হবে 45-এর থেকে বেশি, দেখা যাচ্ছে 48 কি 49 কি 50, তাহলে রেডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেশি 45-এর থেকে। তো এখানে রেডের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কমে ফেললে ও আবার সেকেন্ড মিডিয়ামে চলে যায়, মানে রিফ্র্যাকশন হয়, তাহলে রিফ্র্যাকশন হবে। এর রিফ্র্যাকশন কীভাবে হবে, এইভাবে হবে, তাই তো? এর অ্যাঙ্গেল বোঝা যাবে না, ওর যেমন অ্যাঙ্গেল বোঝা যাচ্ছিলো, বাট এর অ্যাঙ্গেল বোঝা পসিবল না, তাই তো? এই হচ্ছে না, এভাবে বেরিয়ে গেছে। তাহলে এটা দেখো, আমরা অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল করেছি, ডেন্সার থেকে রেয়ারারে গেলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হয়, লাইট যাওয়ার কথা ছিল এইখানে নর্মাল, দেখো নর্মাল থেকে আরও দূরে সরে গেছে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, ঠিক আছে তো? তো এইরকম প্রবলেম কিন্তু আসবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই টাইপের প্রচুর কোশ্চেন সলভ করে রাখবে। এই কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে কোন রের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেমন ধরো, তার মানে বুঝতে হবে
ইয়েলো থেকে ব্লু এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ছিল 45, তাহলে ভায়োলেটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ওর থেকে কম হবে, তাই তো? দেখে আসি আমরা, এই যে ব্লু, ওখানে কি কি কালার ছিল? ব্লু ছিল, ভায়োলেট ছিল, রেড ছিল, না না ব্লু ছিল, ইয়েলো ছিল, ইয়েলো ছিল, ভায়োলেট ছিল, রেড ছিল। তা তো তিনটে কালার ছিল, ইয়েলো, ব্লু আর রেড। রেড ছিল, ব্লু ছিল আর ইয়েলো ছিল, তাই না? তো আমি দেখলাম যে রেডের, না আগে সবার আগে আমি কার গিভেন ছিল, ইয়েলোর গিভেন ছিল, ইয়েলোর ছিল হচ্ছে 45, তাই তো? আর রেড, তারপরে ব্লু ছিল, ব্লু এর হলো কম নিয়েছি আমরা 40, আমি জানি না এক্স্যাক্টলি কত, আমি একটা এমনি নিচ্ছি। তাহলে ভায়োলেটের আরও কম হবে, দেখা যাচ্ছে ও 35 হলো সে, আর রেডের ধরো 50 নিয়ে নিলাম। তাহলে এটা মাথায় রাখো, রেডের জন্য এটা এই এক্স্যাক্টলি নাম্বার তো এগুলো কোনোটাই ঠিক না, তো তুমি মাথায় রাখবে রেডের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সবচেয়ে বেশি। এটা থেকেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কার জন্য বেশি, কোন কালারের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেশি, রেডের জন্য নাকি ভায়োলেটের জন্য? জেনারেলি তোমাকে রেড আর ভায়োলেট দিয়েই কোয়েশ্চেন করবে, কিন্তু ভেতর থেকেও যদি দিয়ে দেয় সেটাও কিন্তু তোমাকে কোয়েশ্চেনটা আরও টাফ করে দেওয়া হলো, যে বলো ইয়েলো আর গ্রিনের মধ্যে কার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেশি, তাই তোমায় বলতে হবে ইয়েলোর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেশি গ্রিনের থেকে, তাই তো? মাথায় রাখবে তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রেডের বেশি সবচেয়ে, ভায়োলেটের জন্য সবচেয়ে কম। হলো, এখানে আর একটা আছে, এটাও করে নেবে। এরপরে চলো আমরা যাব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যান্ড ইটস ব্রড ক্লাসিফিকেশন।